সেটা 12 নম্বর অঙ্কটা করবো, প্রবলেম 12। এখন হয়তো শেষ এই ব্রাঞ্চের শেষ 2টা বা 3টা ক্লাস হবে, যে 2-3টা অঙ্ক করাবো। প্রশ্ন যদি গতানুগতিক হয়, সাধারণ প্রশ্ন যদি হয়, তাহলে এইগুলা থেকেই একটা আপনাদের কমন পড়বে ইনশাআল্লাহ। আর যদি মনে হয় প্রশ্ন কঠিন হবে, সেক্ষেত্রে আপনি বইয়ের যে কোনো অঙ্কই করেন না কেন, খুবও কমন পড়বে না, নিয়ম কমন পড়বে। তো ক্লাস শুরু করে দিচ্ছি। Babur Textile had a branch at Rangamati to where goods are sent to branch by adding 25% cost price. Following information is supplied 2015. Assalamu alaikum. তো ক্লাস আছে, ক্লাস শেষ করে দিচ্ছি। নাম কি আপনার? আচ্ছা ঠিক আছে, দেখো। পরে নিচে আপনার অনেকগুলা কথা বলে দিছে, এখানে স্টক এই সেই কথা বলে, এখানে প্রিন্টিং মিস্টেকে একটা কথা উঠে নাই, লাইনটা লিখে নেন এই জায়গায় নিচে। লাইব্রেরি 1000 এর পরে অংশে লেখা আছে শো লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুক অফ হেডোভিশ আন্ডার স্টক এন্ড ডেপ্টর সিস্টেম। এই কথাটা লেখা আছে স্টক। আজকে আমরা যেটা করছি স্টক এন্ড ডেপ্টর সিস্টেম, অর্থাৎ এটা দুতরফা দাখিল পদ্ধতি। এখানে আপনি সবগুলা হিসাবে দেখাতে হবে, মোটামুটি 7টা থেকে 9টা হিসাব দেখাইতে হয়। এরকম খতিয়ান করতে হয় হলো 8টা খতিয়ান করতে হয়, 7টা 8টা 9টা, এক এক সময় আইটেম বেশি থাকলে বেশি হয়। আমি সবগুলা যেহেতু আপনাকে শিখাইতে হবে, বোর্ডে আমি আগে খতিয়ান করে ফেলতেছি, 8টা ঘর করে ফেলতেছি ছোট ছোট করে। তবে একসঙ্গে সবগুলো থাকলে না আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোন আইটেমটা 2বার হয়ে যাচ্ছে আর কোন আইটেমটা 1বার হয়ে যাচ্ছে। আপনারা 8টা লেজারের ঘর করে ফেলেন। একটা লেজারের শুধু ব্রাঞ্চ অ্যাকাউন্ট একটু বড় হবে, আর বাকি সবগুলো ছোট ছোট হয়, বেশি বড় হয় না। একটা দেখাই যাচ্ছে না, না? আচ্ছা দেখি পরে দেখানোর ব্যবস্থা। ঘর করতে করতে সময় চলে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8। খতিয়ান নামগুলো পরে লিখবো এক এক করে। প্রথমটা আমরা ব্রাঞ্চ স্টক লিখব। ডেবিট আর ক্রেডিট, ব্রাঞ্চ স্টকের ডেবিট ক্রেডিট। এখন এটা করতে গেলে প্রথমে আমি অঙ্কে চলে যাচ্ছি কি কি করতে হবে। প্রথমে লিখছে স্টক ইনভেন্টরি 1/1/2015 50,000 টাকা। স্টক ব্যালেন্স বিডি 50,000 টাকা দেওয়া আছে, এখানে লিখবো ব্যালেন্স বিডি। এক্সপ্লেনেশন টাকা, এক্সপ্লেনেশন টাকা, বিডি লিখে টাকা লিখে ফেলবো। এখানে কত 50,000 দেওয়া আছে, 50,000 টাকা লিখবো।
এরপর এখানে যে 50,000 টাকা দেওয়া আছে, এই 50,000 টাকার ভিতরে কিন্তু রিজার্ভ আছে, মুনাফা অন্তর্ভুক্ত আছে। কত পার্সেন্ট? 25%। তাহলে এই যে এটা থেকে 50,000 25% রিজার্ভ কত আসে হিসাব করে বের করবো, ক্যালকুলেশন করে। 50,000 গুণ উপরে 25 নিচে 125। এটা কি আগের ক্লাসগুলোতে আমি শিখাইছি যে কিভাবে বের করতে হবে। এই টাকাটা স্টক ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নামে একটা ঘর থাকবে, এবং আপনার স্টক রিজার্ভ আমার যে এই 50,000 এই হিসাব করার পর 125 দিয়ে ভাগ আর 25 দিয়ে গুণ করলে যে টাকাটা আসছে 10,000 টাকা। এই 10,000 টাকার ডাবল এন্ট্রি না, দুইটাতে এন্ট্রি দিতে হবে। এই 2 এন্ট্রি যাবে হলো অ্যাডজাস্টমেন্ট, স্টক রিজার্ভ অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে যাবে। লিখবো স্টক ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিয়ে দেবে, স্টক রিজার্ভ ওপেনিং স্টক নামে। এটা ডেবিট, এটা ক্রেডিট। কত আছে? 10,000 টাকা আসতেছে। এই 10,000 টাকা আবার স্টক রিজার্ভের ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট 10,000 টাকা। আমরা মনে রাখবো ওপেনিং স্টক তো দেওয়া আছে, সেটার ভিতরে যে মুনাফাটা অন্তর্ভুক্ত আছে, সেই মুনাফাটা দুই জায়গায় আমার যাবে। এক নাম্বার হলো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট দিকে, আর স্টক রিজার্ভের ডেবিট দিকে। এরপরে আইটেম নিয়ে আমরা কাজ করতেছি। স্যার যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? আচ্ছা, পার্সেন্টেজ না দেওয়া থাকলে তো এটা ইয়ে হবে না, কি বলে, যে এখানে পার্সেন্টেজ না দেওয়া থাকলে তো ইনভয়েস প্রাইস বা কস্ট প্রাইস মেথড হবে না। হ্যাঁ, তাহলে তো এই যে এইগুলার ঘরেই তো হবে না। হ্যাঁ, পার্সেন্টেজ দেওয়া থাকবেই। এরপরে এটার কাজ গেল, যে ওপেনিং স্টকের কাজটা এখানে একবার দেখাবো, দুই জায়গায় দুইবার দেখাবো। অঙ্কটা বেশ বড় হয় সাধারণত, তারপরে আমরা পারবো। অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 30,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য তবে আলাদা খতিয়ানের ঘর করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ক্রেডিট, দেনাদারের ব্যালেন্স বিডি দেওয়া আছে, যে টাকাটা দেওয়া আছে 30,000 টাকা লিখে ফেললাম। এই 30,000 টাকা দেওয়া আছে। পেটি ক্যাশ নামে একটা তাহলে ঘর করতে হবে। পেটি ক্যাশের নামে যে ঘরটা করলাম, সেখানে বিডি নামে, ব্যালেন্স বিডি নামে টাকা দেওয়া আছে হলো 200, মনে হয় 200 লিখবে। তাহলে আমাদের এখানে 3টা আইটেম যা ছিল সেই 3টা আমরা নিয়ে নিলাম, প্রথম 3টা। পরে এখানে দেখেন দেওয়া আছে গুডস সেন্ড টু ব্রাঞ্চ 1,60,000 টাকা। 1,60,000 টাকার পণ্য আমি ব্রাঞ্চে পাঠাইলাম। এখন এই 1,60,000 টাকার কাজ কি? 1,60,000 টাকার পণ্য আমি ব্রাঞ্চে যে পাঠাইলাম, এটা কিন্তু 1,60,000 দিয়ে পাঠাই দিই, 25% মুনাফা যোগ করে পাঠাইছি। এখানে লেখা আছে গুডস সেন্ড টু ব্রাঞ্চ
কস্ট 1,60,000, 1,60,000 টাকা দামের জিনিস 25% মুনাফা যোগ করে পরে পাঠাইছি। তাহলে 1,60,000 উপরে 25% ধরবো। 1,60,000 এর উপরে ওটা ওয়ার্কিং ওয়ানে কিন্তু এই যে 10 এটা বের করছি, ওয়ার্কিং ওয়ান করে নেবেন। ওয়ার্কিং ওয়ান স্টক রিজার্ভ ওপেনিং স্টক 10,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা গুণ উপরে হলো 25, নিচে হলো 100 যোগ 25, 10,000 টাকা। এই 10,000 টাকা দুই জায়গায় দেখাইছি। এমন ওয়ার্কিং টু তে আমি করে নিচ্ছি। ওয়ার্কিং টু তে আমরা গুডস সেন্ড করা হয়েছে, গুডস সেন্ড টু ব্রাঞ্চ। গুডস সেন্ড আমাদের করা হয়েছে 1,60,000। ওই 1,60,000 টাকার সঙ্গে গুডস সেন্ড 1,60,000 টাকা তো আসল দাম, এটার সাথে মুনাফা যোগ করা হয়েছে 25%। এখন বলবেন যে স্যার এটা তো হইলো না, সূত্র হইল না কেন আগের মতো? না হওয়ার কারণ হলো 40,000 টাকা 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা এখানে বসাবো। এখন প্রশ্ন হলো, আপনি বলতে পারেন যে স্যার এখানে সূত্র হলো না কেন? এখানে কিন্তু তারা বলেছে কস্ট, কস্ট মানে 1,60,000 টাকা কস্ট, সেটার উপর মুনাফা ধরলাম আমরা, ধরে 2 লাখ টাকা লিখলাম। আশা রাখি আপনারা এটা বুঝতে পারছেন। এখন গুডস সেন্ড টু ব্রাঞ্চ নামে একটা খতিয়ান করতে হবে আমাদের। গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস সেন্ড টু ব্রাঞ্চের এই যে 2 লাখ টাকা এখানে আছে, এই 2 লাখ টাকা আবার এখানে ডেবিট যদি হয় তাহলে এটার ক্রেডিট দিতে হবে। এদিকে লিখবো আমরা ব্রাঞ্চ স্টক 2 লক্ষ টাকা, ব্রাঞ্চ স্টক নামে লিখলাম 2 লাখ টাকা। এখন আপনারা বলতেছেন স্যার কঠিন লাগতেছে খুব, এটা একেবারে সহজ। এখানে আইটেম কয়টা, প্রশ্নটা একটু খুলেন, কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা প্রায় 10টার মতো আইটেম। এই 10টা আইটেম কোন কোন জায়গায় যায় এটা নোট করে ফেলেন, তাহলে তো হয়। গুডস সেন্ড দেওয়া থাকলে ব্রাঞ্চের ডেবিট, অ্যাকাউন্ট গুডস সেন্ডের টু ব্রাঞ্চের ক্রেডিট, বিডির কাজ এখানে বিডি টাকার যদি মুনাফা দেওয়া থাকে তো এই 2 জায়গায় যাবে। হয়তো আমার কয়টা 10টা নিয়ম হবে, আপনি তো এখান থেকে 100% এই অঙ্কটা আসবেই। আপনার হয়তো এখানে 10টা আইটেমের জায়গায় 12টা আসবে বা 8টা আসবে, কম বেশি করে আইটেম গুলো আসবে। এখন এখানে কিন্তু মুনাফা আছে 40,000 টাকা, মুনাফা যেরকম থাকে 40,000 টাকা, সেই মুনাফাকে আপনাকে দেখাতে হবে। এই মুনাফাটা আমাদের যাবে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, সরি প্রথমে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে এই 40,000 টাকা চলে যাবে। যে এখানে যে 40,000 টাকা বেরিয়েছে 25%, আমরা 40,000 টাকা লিখে ফেলবো। ওপেনিং এর যে টাকাটা মুনাফাটা ক্রেডিট দিয়ে লিখছিলাম না, গুডস সেন্ড এর মুনাফাটাও ক্রেডিট দিয়ে লিখতে হবে। কত হাজার? 40,000 টাকা। গুডস সেন্ড লিখে দিই তাহলে ভালো হবে, ব্রাঞ্চ স্টক গুডস সেন্ড লিখলেও হবে। হয়ে গেল আমাদের 40,000 টাকা। এখন তাহলে এইটা স্যার এখানে তো ইনভয়েস মেথড বুঝতে পারছি, কিন্তু কখন এরকম আর কি খতিয়ান গুলা এইভাবে সিরিয়াল অনুসারে করা লাগবে সেটা বুঝবো কিভাবে? হ্যাঁ কোনটা করবে? মানে এখানে
এখানে তো ইনভয়েস মেথড সেটা বুঝতে পারছি, কিন্তু কখনোই সিরিয়াল ভাবে এত মানে খতিয়ান গুলো করা লাগবে সেটা বুঝবো কিভাবে প্রশ্ন দেখে? আচ্ছা, প্রশ্ন দেখে আমরা আইডিয়া রাখবো এই যে এই আইটেম গুলো সবসময় আসে, তাই মোটামুটি আপনার 10টা ইয়ে আছে, লেজার হয় সর্বোচ্চ, এই 10টার ভিতরেই সবগুলো হয়। যেমন এখানে কয়টা করতেছে, 8টায়, আজকে 8টা শিখে ফেললাম, এই 8টাই হবে। আর 2-1টা হইতে পারে, সেটা নেক্সট ক্লাসগুলোতে আমরা শিখে যাব। আমরা যখন আইটেম গুলা পড়তেছি, যেমন যখনই পড়লাম আইটেম নাম্বার 1 স্টক, স্টক পড়তেই আমরা বুঝতে পারছি একটা এই যে একটা খতিয়ান হবে, আর 2টা এখানে 2টা হবে, 3টা খতিয়ান শিখে ফেললাম। অ্যাকাউন্ট রিসিভেবল যখন দেওয়া আছে ওকে, তাহলে এটা হবেই। পেটি ক্যাশ যদি দেওয়া আছে তো এটা হবে, পেটি ক্যাশ না থাকলে এই খতিয়ান করতে হবে না। গুডস সেন্ড দেওয়া থাকলে গুডস সেন্ডের জন্য আলাদা একটা খতিয়ান করতে হবে, এরকম আর কি। আশা রাখি উত্তরটা পেয়ে গেছে। তাহলে এই যে 40,000 টাকা মুনাফা, এই মুনাফা যে আছে 40,000 টাকা, এটা 2বার যাবে নিশ্চয়ই। কই যাবে? এই যে এখানে গেল মুনাফা, আর গুডস সেন্ডের ডেবিট পাশে যাবে। 40,000 টাকার মুনাফা স্টক অ্যাডজাস্টমেন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নামে এই পাশে যাবে। তাহলে আপনি লিখে রাখেন, গুডস সেন্ডের টাকা 2 জায়গায় যায়, 1 নাম্বার যায় ব্রাঞ্চ স্টকে, আর যায় হলো গুডস সেন্ড টু ব্রাঞ্চ ক্রেডিট দিকে। আবার এটার ভিতরে যে মুনাফা অন্তর্ভুক্ত আছে, ওই মুনাফাটা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে 40,000 যাবে, আবার গুডস সেন্ড টু ব্রাঞ্চ যাবে ডেবিট দিকে 40,000। নোট করে ফেলেন, তাহলে এই অঙ্কটা একেবারে ইজি হয়ে যাবে। আইটেম কিন্তু বেশি না, হয়তো নোটের মধ্যে 10টায় নিয়ম লেখা হবে বা 12টা নিয়ম লেখা হবে। এই 10-12টা নিয়ম করলে আপনি 10 নম্বর কনফার্ম। এই বছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%। এরপর আমরা চলে যাচ্ছি ক্যাশ সেলস। নগদে বিক্রি করা হলো 1,10,000 টাকা। বিক্রি করে যদি দেই তাহলে আমার পণ্য কমে যাবে, স্টক যে আছে সেই পণ্য কমে যাবে। কমে গেলে আমরা কোথায় লিখবো? এই পাশে লিখবো। যখন গুডস কি বলে ব্রাঞ্চে আমি যখন পণ্য পাঠালাম তখন পণ্য বাড়লো, বিক্রি করলে পণ্য কমে যাবে। তাহলে আমরা লিখবো হলো ক্যাশ, ক্যাশ লিখে বিক্রি করছি 1,10,000 টাকা। এই আইটেমও শেষ, মোটামুটি 5টা আইটেম নিয়ে নিলাম। এরপরে ক্রেডিট সেল, বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয় 1,10,000 টাকা। আমি যদি বাকিতে পণ্য বিক্রি, সরি 1,60,000 টাকা, বাকি 1,60,000 টাকা বাকিতে পণ্য যে বিক্রি করলাম, এটা কিন্তু 2 জায়গায় যাবে। ক্যাশের জন্য আলাদা কোনো ঘর করতে হবে না, কারণ নগদ টাকা পাইলেই তো এটা আমাদের কাছে পাঠিয়ে দেয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, সেটার জন্য আলাদা ঘর না করলেও হবে। এখন বাকিতে পণ্য বিক্রি করলে 2বার যাবে। একবার হলো ব্রাঞ্চের স্টক কমে যাবে, পণ্য বিক্রি করলে ব্রাঞ্চ থেকে কমে গেল, বাকিতে বিক্রি হয়েছে। আর দেনাদার কিন্তু আগের চেয়ে বেড়ে গেল, দেনাদার ছিল আগে ব্যালেন্স বিডি ছিল 30,000, আর নতুন করে দেনাদার আরো 1,60,000 টাকা বিক্রি হয়ে গেল। এর নাম হলো ব্রাঞ্চ স্টক। তাহলে বাকিতে বিক্রি করলে এইভাবে হবে, নগদে বিক্রি করলে এইভাবে হবে। এরপরে চলে যাচ্ছে, আইটেম শেষ হয়ে যাচ্ছে আমাদের, মাত্র 4টা আইটেম, 5টা আইটেম আছে, এগুলো করলে অঙ্ক শেষ। ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা নগদ টাকা পেয়ে গেলাম দেনাদারের কাছ থেকে। এখন নগদ টাকা যদি আমি পাই, ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল 1,60,000 টাকা। টাকা পাইলে আমার অবশ্যই ব্যাংকে দিয়ে দিবে, ব্যাংকের অ্যাকাউন্ট আমি এখানে করি না। কে দিল? দেনাদার দিল। দেনাদার এখান থেকে কমে যাবে, যদি দেনাদার আমাকে টাকা দেয় তাহলে দেনাদার এখান থেকে কমে যাবে, 1,50,000 টাকা কমে যাবে দেনাদারের কাছ থেকে। এটা কি আমরা ক্যাশ নামে লিখবো, নগদে দিছি, ক্যাশ নামে লিখে দেব। এরপর আইটেম হয়ে গেল, আইটেম শেষ। ক্যাশ রেমিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স, খরচের জন্য ব্রাঞ্চ থেকে টাকা পাঠাইছি।
ব্রাঞ্চ থেকে খরচের জন্য কত টাকা পাঠাইছে? 20,000 টাকা পাঠাইছে। এখন টাকা যদি পাঠায় থাকে তাহলে আমাদের এই ব্রাঞ্চের এক্সপেন্স নামে অবশ্যই একটা ঘর করতে হবে। তাহলে ব্রাঞ্চ এক্সপেন্স এখানে করি, ব্রাঞ্চ এক্সপেন্স 20,000 টাকা খরচ হইলো, নগদে খরচ হয়েছে। নগদের ক্ষতি আমরা করি না, তাই এটা নেওয়ার প্রয়োজন নাই। এরপর আমাদের যেগুলো একবার যায় এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। পেটি ক্যাশের ইন্ডিং ব্যালেন্স 160 টাকা, পেটি ক্যাশের ইন্ডিং ব্যালেন্স পেটি 160 টাকা, সিডি হলো 160 দিয়ে দিছে তারা, ঝামেলা লাগাইলো। বিডি ছিল 200, সিডি হলো 160, তার মানে 40 টাকা আমার নাই, অর্থাৎ 40 টাকা আমার খরচ হয়েছে। প্রফিট অর লস অ্যাকাউন্ট, প্রফিট অর লস অ্যাকাউন্ট, সরি প্রফিট ওই পাইতে হবে, কারণ কি খরচ শর্ত এই দিতে করছে। 40 টাকা হলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে নিয়ে নেব, ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাব এই 40 টাকা এক্সপেন্সটা। এই ইনকাম স্টেটমেন্ট, তার মানে ইনকাম স্টেটমেন্টের ঘর করতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। চলে আসবে প্রফিট, এটা কি ক্রেডিটে ছিল, তাহলে এটা ডেবিটে আসবে, ডেবিট। কত টাকা? 40 টাকা। এটা 40 টাকা পেটি ক্যাশ, পেটি ক্যাশ। এখন আপনি দেখেন এগুলো পরে পরে কিন্তু আমি খতিয়ান গুলো বানাইছি, মুখস্থ তো কিছু নাই যে কয়টা হবে। এন্ট্রি পর্ব আর খতিয়ানের ঘর করব, এন্ট্রি পর্ব আর খতিয়ানের ঘর করব। এরপর পরের আইটেম, এই ভেজালের আইটেম গুলো আসছে আবার। স্টক 30,000 টাকার স্টক ইন্ডিং ব্যালেন্সে আছে। সো ইন্ডিং ব্যালেন্স যদি 30,000 থাকে, আমাদের তো কিছু করার নাই, ইন্ডিং এ লিখতে হবে ব্যালেন্স, বিডি যেরকম লিখছি ব্যালেন্স সিডি লিখতে হবে। এখন এটার ভিতরে প্রফিট আছে, অবশ্যই প্রফিট আছে, প্রফিট বের করতে হবে ইন্ডিং ব্যালেন্সের। ওয়ার্কিং 3 তে প্রফিট ক্লোজিং ব্যালেন্স সূত্র দিয়ে বের করতে হবে, কারণ কি এটা তো সূত্র দিয়ে বের করে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ক্লাস করাচ্ছি তো, একটু পরে ফোন দেন 10:30টায়। জি আচ্ছা, 10:30টার পরে ফোন দেন, লাইভে আছে। হ্যাঁ, এখন এন্ডিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স করতে গেলে আমার লাগবে হলো এই 30,000 গুণ 25, 125। মুনাফা বের করে ফেললাম। মুনাফা কত আসবে দেখি, 30,000 6,000 টাকা। এটা আপনারা সবাই পারবেন। এখন ওপেনিং ব্যালেন্স যদি এই পাশ দিয়ে হয়, এন্ডিং ব্যালেন্স এটা অপোজিট যেটা হবে, এটা তো সবাই বুঝতে পারতেছে। 6,000 এদিক দিয়ে হবে স্টক রিজার্ভ নামে, এই 6,000 আবার এদিক দিয়ে হবে স্টক রিজার্ভ নামে। তাহলে এটার ওপেনিং ব্যালেন্স যা, এন্ডিং ব্যালেন্সের উল্টাগুলো করতে হবে। ওপেনিং ব্যালেন্স এদিক দিয়ে, এন্ডিং এদিক দিয়ে, ওপেনিং এর লাভ এদিক দিয়ে, এদিক দিয়ে। আপনারা আসলে কি বুঝে গেছেন? নোট করে ফেলেন যদি আপনাদের নোট করার প্রয়োজন হয়। এরপর আইটেমের নাম হলো লাইবিলিটি অফ এক্সপেন্স ডিসেম্বর 31, 2015, 1,000 টাকা। 1,000 টাকার খরচ আছে আমাদের, বকেয়া খরচ। তাহলে খরচ তো আমরা এক্সপেন্স, কোথাও এক্সপেন্সের ঘরে দেখাতে হবে 1,000 টাকা। এক্সপেন্সের যে আমরা খতিয়ান করছি, এখানে 1,000 টাকার খরচ আছে, খরচ দেখে দিলাম 1,000। শেষ আমাদের কাজ, এখানে সব আইটেমটা নিয়ে নিছি, এখন হলো যোগ বিয়োগের কাজ। প্রথম যোগ বিয়োগ, স্যার এই 1,000-এর নাম কি দিব? এটা ইয়ে ধারে হয়েছে না, ধারে হইলে তো এটা
অ্যাকাউন্টস পেবল বা লাইবিলিটি ফর এক্সপেন্স। এখন এটার জন্য আলাদা ক্ষতিয়ান করার দরকার নেই, লাইবিলিটির জন্য বকেয়া খরচ হিসেবে দেখতে পাচ্ছি, বকেয়া খরচ আবার দিয়ে দিব আমরা সামনের মাসে হয়তো। আচ্ছা, এখন এটা করি আগে, হ্যাঁ এটার খতিয়ানের কাজ শেষ করি, এটাই সবচেয়ে ঝামেলার রেজাল্ট। এই যে আসতেছে 3 লাখ, এদিকে আসতেছে 3 লাখ, এদিকে 50,000 টাকা শর্ট। 50,000 যে শর্ট পড়লো, এটার নাম হলো ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, এটা যদি এখানে হয়ে থাকে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের যদি ডেবিট হয়ে থাকে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে লিখতে হবে, ব্রাঞ্চ স্টক। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। এই ব্যালেন্সটা কই যাবে, ওই জায়গায় মনে রাখবেন, নোট করে ফেলেন যে ব্রাঞ্চ স্টকের যে লাভটা থাকবে, প্রফিটটা হয়ে যাবে, সেটা চলে যাবে ব্রাঞ্চ স্টক স্টেটমেন্টের অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে। এরপর আমরা লেজার করি, এটার করে ফেলি। হ্যাঁ, এটা ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট এই প্রফিটটা কি দিয়ে লিখবো? এটা এই নামে লিখবো, যে কার কাছ থেকে আসলে ব্রাঞ্চ স্টকের নামে আসছে, ব্রাঞ্চ স্টক নামে লিখে ফেললাম। এখন আমাদের এই জায়গায় যুগ আসতেছে 1 লাখ, তাহলে এই দিয়ে তো 1 লাখ লিখতে হবে, 94,000 টাকা শর্ট পড়ে গেছে। স্যার যদি ব্রাঞ্চ অ্যাকাউন্টর ক্রেডিট দিকে থাকতো তাইলে এটার কি ডেবিট দিকে লিখতাম? হ্যাঁ হ্যাঁ ব্রাঞ্চ স্টক হ্যাঁ হ্যাঁ, প্রফিট এন্ড লস এদিকে থাকলে এদিকে লিখবো প্রফিট এন্ড লস, 94,000 টাকা প্রফিট হয়ে গেছে। এখানে ডেবিট আছে, তাহলে এখানে আসবে 94,000 টাকা মুনাফা আসছে মাল বিক্রি করে। ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আমাদের কাজ শেষ এখানে। এখন এরপরটার নাম হলো স্টক রিজার্ভ। স্টক রিজার্ভের কাজটা একটু বুঝে নেন। স্টক রিজার্ভের কাজটা হলো, এটা আপনার এদিক দিয়ে 10,000 যে আছে, এটাকে আবার এদিকে নিতে হবে, এই যে 6,000 টাকা এখানে নিতে হবে। এটাকে এই কি বলে, এটাকে রিভার্সিং এন্ট্রির মতো এটাকে মিলিয়ে দিতে হবে। এটা এখানে লিখবো, আবার এটা লিখবো এই জায়গায়। এটা ব্যালেন্সটা কোথাও যাবে, নামগুলো কি লিখতে হবে? একটা তো আমরা ব্যালেন্স এই স্টক রিজার্ভের, একটা হলো ব্যালেন্স বিডি লিখবো, এই যে এটা ব্যালেন্স বিডি, এটা হলো ব্যালেন্স সিডি। আমি বিষয়টা একটু বুঝিয়ে দিই। স্টক রিজার্ভের আগে কত টাকা ছিল সেটা আমি জানি না, এখন কত আছে সেটা আমার জানা নাই। এটা বের করার সিস্টেমটা হলো, স্টক রিজার্ভের যে টাকাটা এই পাশে থাকবে সেটা এই পাশে লিখে দিব বিডি নামে, আর স্টক রিজার্ভের এখানে টাকাটা এই পাশে লিখে দিব সিডি নামে। নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা করব, আপাতত এটা মনে রাখি। এরপরে আমাদের যেতে হবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, সবার শেষে করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে যাইব। অ্যাকাউন্ট রিসিভেবল এর এই দিক দিয়ে আসতেছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল 1,90,000, এই পাশে যোগ করলে আসতেছে, এদিক দিয়ে আসতেছে 1,90,000, না 40,000 টাকা শর্ট পড়তেছে। এই যে 40,000 টাকা শর্ট পড়তেছে, এই 40,000 টাকা আপনার ব্যালেন্স সিডি, দেনাদারের ব্যালেন্স সিডি।
এই 40,000 টাকা আপনি পান এখনো দেনাদারের কাছে, এটা কোথাও আর যাচ্ছে না, এটা সম্পদ হিসাবে রয়ে গেল আপনাদের। পেটি ক্যাশের তো আমরা মিলিয়ে দিছি, 40 টাকা শর্ট পড়ছিল, ওই 40 টাকা তো আমরা নিয়ে নিছিলাম, এই 40 টাকা এই জায়গায় নিয়ে আসছিলাম। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস সেন্ট টু ব্রাঞ্চ আমরা এটা আগে করছি, এদিক দিয়ে হবে 2 লাখ, এদিক দিয়ে হবে 2 লাখ। এটা পারচেজ, এখানে যে 1,60,000 টাকা, এটার নাম পারচেজ অথবা ট্রেডিং অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রয় বিক্রয় হিসাবে, এটা ক্রয় হিসাবে নিছি আমরা, এটার ব্যালেন্সও কোথাও যাবে না। ব্রাঞ্চ এক্সপেন্স এটা যাবে অবশ্যই, এখানে আছে 21,000 খরচ করছেন, এদিক দিয়ে শর্ট পড়তেছে 21,000 টাকা, এই 21,000 টাকা আমার প্রফিট অ্যান্ড লস, 21,000 টাকা প্রফিট অ্যান্ড লস, এই 21,000 টাকা এই প্রফিট অ্যান্ড লস আনতে হবে, কারণ এটা আয় ব্যয় হিসাব করতেছে, আয় হয়েছে 94,000 টাকা, ব্যয় হয়েছে ব্রাঞ্চ এক্সপেন্স। 94,000 যোগ করলাম এই পাশ দিয়ে, ক্লোজ, এই পাশ দিয়ে 94,000 লিখে বলছি ক্লোজ, এইগুলা যোগ করে যোগ বিয়োগ করার 72,960 টাকা আসে, এটার নাম হলো নেট প্রফিট। অনেক বড় একটা অঙ্ক, জুমের লিমিট মোটামুটি শেষ। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, আমি উত্তর দিব। স্যার আমরা স্টকের লোডিং দিয়ে আমরা ক্রেডিট দিকে আনতাম, কিন্তু সেটা আমরা এখন খতিয়ানের দিকে নিয়ে যাচ্ছি কেন? হলো আগের গুলো সব ডেপ্টর সিস্টেম অঙ্ক করছি, কোনটা স্টক এন্ড ডেপ্টর সিস্টেমে করে নেই। আজকে যেটা করাইতেছি দুতরফা পদ্ধতি, স্টক এন্ড ডেপ্টর সিস্টেম, এবং পরীক্ষায় স্টক এন্ড ডেপ্টর সিস্টেম নিয়ে আসবে 10 নম্বরে যদি আসে, আর যদি কমে আসে। স্যার কোয়েশ্চনে স্যার সিস্টেম গুলার নাম কি থাকবে? হ্যাঁ প্রশ্নে, কোয়েশ্চনে স্যার হ্যাঁ প্রশ্নে অবশ্যই সিস্টেমের নাম লিখে দিবে, আর নাম লিখে না থাকলে 10 নম্বর অঙ্ক থাকলে আপনি বুঝে নেবেন এইটাই আসছে, আর যদি ছোট অঙ্ক থাকে তাহলে বুঝে নেবেন ওই আগেরটা আসছে, যে আগের যে ক্লাস করেছি, ঠিক আছে? এটা বুঝার একটা সহজ পদ্ধতি, কারণ আগের সিস্টেম যে ডেপ্টর সিস্টেম 10 নম্বর জন্য আসবে না, আসলে এই অঙ্কটাই আসবে, এক দুটা আইটেম কম বেশি করে আসবে। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে।